আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর এম তৌহিদুল হক। সবাইকে আমাদের এই বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা। আমাদের এই নিয়মিত অনুষ্ঠান হ্যালো ডাক্তারকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের ঠিক এই একই দিনে একই সময়ে আমরা শরীরের একটি বিশেষ রোগ নিয়ে আলোকপাত করে থাকি। এখানে আসলে আমরা কি করে থাকি? বিশেষজ্ঞদের মতামত নিয়ে হাজির হই। এখানে আমরা একটি রোগটা আসলে কি, এর কারণগুলো কি, কিভাবে রোগটি নির্ণয় করা যায়, কি পরীক্ষা নিরীক্ষা করব এবং কি চিকিৎসা আমরা দেব, চিকিৎসাতে যদি ভালো না হয় তাহলে কি করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করে থাকি। আজকে আমরা এই শীতে বাত ব্যথা এবং এর আধুনিক বর্তমান বিশ্বে কি চিকিৎসা চলছে এই বিষয়টি নিয়ে আলোকপাত করব। এই বিষয়টি কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জেনেছি ডক্টর ইয়াকুব আলী সাহেব। প্রিয় দর্শক মণ্ডলী, ইয়াকুব আলী সাহেব বাংলাদেশের লেজার ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত আছেন। ইয়াকুব সাহেব, আপনি ভালো আছেন তো? আমি ভালো, আপনারা ভালো আছেন? জি। আচ্ছা, আপনি এই লেজার নিয়ে কাজ করছেন, এটা কতদিন ধরে কাজ করছেন বাংলাদেশে? নভেম্বর 17, 2007 থেকে। 7 থেকে? জি। এই যাবৎ পর্যন্ত? এই যাবৎ পর্যন্ত। কত রোগী আপনি দেখছেন? দৈনিক কতজন দেখছেন এবং কত রোগী দেখছেন মনে হচ্ছে আপনার? আমি একটা কথা বলি, আমি বেসিক্যালি লেজার সার্জারি করছি, তো দৈনিক কত পেশেন্ট দেখি বলাটা কঠিন, আসলে কঠিন, টেকনিক্যাল কারণে বলা যায় না জিনিসটা। তো এটা ভেরিয়েশন হতে পারে, ভেরিয়েশন হয়। আনুমানিক আমরা একটা জানতে চাচ্ছি যে লেজার আসলে আমাদের দেশে এটা আমরা লেজার তো মানুষ অনেকে জানে না। আমরা ডিস্ক প্রলাপসের লেজার সার্জারি করছি, আর অনেক কিছুরই করছি। মেইনলি এখন ডিস্ক প্রলাপ, যেটা বাত ব্যথা নিয়ে মানুষ হাজির হয়। তো নভেম্বর 17, 2007 থেকে এই পর্যন্ত 12,700-এর উপরে ডিস্ক কারেকশন আমরা করেছি। ডিস্ক প্রলাপস, ডিস্ক হার্নিয়েশন বা মানুষ স্লিপ ডিস্ক বলে, যেটাই বলুক, হাড় সরে যাওয়া বা হাড় ফাঁক হয়ে যাওয়া, হাড্ডি বেড়ে যাওয়া, বিভিন্নভাবে বলা হয় পেশেন্টকে বোঝানোর জন্য আসলে। তো এরকম আমরা 12,000-এর উপরে পেশেন্টের 12,000 এবং 12,700 গতকালকে পর্যন্ত 12,700 আপনাদের স্ট্যাটিস্টিক্স, আমাদের স্ট্যাটিস্টিক্স আমরা কালেকশন করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে শীতকাল চলছে। আসলে এই পৌষ মাঘ শীতকাল, আমাদের দেশে কিন্তু ঋতু বৈচিত্র্য আছে। এক একটি ঋতু এক একভাবে আবির্ভাব করে। শীতকালে মানুষ দেখবেন আমাদের দেশে একটা নিয়ম আছে, ঘরের মধ্যে অথবা ঘরের বাইরে আবাল বৃদ্ধ বনিতা ঘরের পাশেই আগুন পোহানোর জন্য পাশেই তারা কি করে, যে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে। এটা কিন্তু বাংলার একটি ঐতিহ্য। আর কি হয়, শীতের যে অগ্রহায়ণের পরেই কিন্তু যে নতুন ধান আসে, ধানের পরে যে পিঠা, পায়েস, পুলি এবং খেজুরের রস, এটা কিন্তু আমাদের দেশের একটা ফিন্নির যে গন্ধ, এটা কিন্তু আমাদের নাস্তার একটা ঐতিহ্য, স্পেশালি বাঙালিদের। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের শরীরে কিন্তু 206টি হাড় আছে। এই হাড়টির সংমিশ্রণ কিন্তু আমাদের একটি মানব দেহ গঠিত। আর জয়েন্ট নিয়ে আমি যেহেতু কথা বলছি, জয়েন্ট কিন্তু কিভাবে তৈরি হয় এবং এটির কাজ কি, এটা জানা কিন্তু খুবই প্রয়োজন। হ্যাঁ, জয়েন্ট দুইটি অস্থির সংমিশ্রণ একটি জয়েন্ট তৈরি হয়। এখানে কি থাকে, এই জয়েন্টটাকে মুভমেন্টের জন্য জয়েন্টের ভিতরে একটা স্পেস থাকে, এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, কিছু লিগামেন্ট থাকে এবং মাংসপেশি থাকে। হ্যাঁ, মাংসপেশির সংকোচন এবং প্রসারণের ফলেই কিন্তু আমরা স্বাভাবিক চলাফেরা, হাঁটা চলাফেরা এবং আমাদের স্বাভাবিক কাজকর্ম করে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, যদি বাত ব্যথা হয় তাহলে আমরা কি করব? হ্যাঁ, বাত ব্যথা হলে এই যে আমাদের বিশেষ অতিথিকে আমরা নিয়ে এসেছি, বাত ব্যথার কিন্তু আমাদের দেশে এবং বিদেশে সব জায়গা থেকে অনেক ধরনের চিকিৎসা আছে, কিন্তু বর্তমান বিশ্বে আমরা কি করছি সেটা নিয়ে আমরা আলোকপাত করব। হ্যাঁ, বাত বলতেই কিন্তু আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলি। এছাড়াও কিন্তু আমাদের যে বড় বড় জয়েন্ট আছে, ওয়েট বিয়ারিং জয়েন্ট আমাদের শরীরে আছে, যেমন ঘাড়, কোমর, হাঁটু, এখানেও কিন্তু বাত হয়। ক্ষয় রোগজনিত বয়সকালে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। এছাড়াও কিন্তু গাউটি আর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস, এইগুলো অনেক ধরনের বাত আছে। হ্যাঁ, চলুন আমরা এবার ইয়াকুব সাহেবের কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনি যে শীতকালে যেসব রুগী দেখছেন, বেশি কোন ধরনের রুগী আপনাদের কাছে আসতেছে? শীতকালে বেশি বাতের ব্যথা নিয়ে আসছে। মেনলি বয়স্ক মানুষ যারা, ওনারা আসছেন হাঁটুর ব্যথা, ওনাদের তো হাঁটুর ব্যথাটাই ক্ষয়টাই বেশি হয়, এটা অস্টিওআর্থ্রাইটিস বলে। আর ইয়াং জেনারেশন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা, পায়ের ব্যথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আসছেন। আচ্ছা, আমরা টেলিভিশনের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা জিনিসটাকে আপনি কি বোঝাচ্ছেন? আসলে জিনিসটা হলো কি, এটা মেরুদণ্ডের ঘাড়ের হাড়গুলা, প্রতি দুইটা হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে এবং হাড়ের ভিতর দিয়ে স্পাইনাল কর্ড গেল, তো এই যে ফ্লাশিং করছে, তো এই যে 5, 6 এগুলো লেখা, নাম্বার লেখা,
মানে কোন নার্ভে কত প্রেশার পড়লে কোন জায়গাটা ইফেক্টেড হবে, এই ইফেক্টেডগুলো এই কালো ছবি দিয়ে দেখানো হচ্ছে, এগুলো দেখানো হচ্ছে। তো তখন আমরা পেশেন্টরা আমরা নিজেরা বুঝতে পারবো যে আমার ঘাড়ে ব্যথা করছে আর এইদিকে একটা জায়গার অনুভূতি কম, বা এই জায়গায় আমি কাজ করতে পারছি না, হাতে মুট করতে পারছি না, হাতের ঝিমঝিম শিনশিন করতেছে। তো আমরা এই ছবিটা দেখে আমরা মিলিয়ে ফেলতে পারবো। ধরুন C5-6 এই এরিয়াটাতে আসবো, আসা বলবে স্যার এই জায়গায় তো ঝিমঝিম করছে, আমার ঘাড়ে ব্যথা করছে। তো তখন আমরা মানে ডায়াগনোসিসটার সুবিধার জন্য মানুষ নিজে 7 নাম্বারিং করা, ওই যে হলুদ রঙের জিনিসটা 7 এখানে অনুভূতি ঝিমঝিম করবে, তখন এইভাবে বাঁকা করতে পারবে হাতটা, জাস্ট এই করতে কষ্ট হবে জিনিসগুলো। তো সেন্সরি এবং মোটর দুইটা জিনিস আছে, সেন্সরি মানে অনুভূতি আর মোটর মানে কার্যক্ষমতা। তো মোটর ফাংশন লস হবে একটা স্টেজে, প্রথমে আসবে সেন্সরি লসটা বা সেন্সরি মানে সিমটমটা, যেমন C8 একটা কথা আছে, এই পোর্শনটা এসব বলবে স্যার আমার এই পোর্শনটা ঝিমঝিম করছে। তো এই যে জিনিসটা আমরা যদি ঘরে বসে বুঝে ফেলতে পারি যে আমার কি হচ্ছে, জাস্ট আমি এটা প্রতিকারটা ঘরে বসে নিতে পারবো, দৌড়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না। জাস্ট এই জন্য আমাদের এটা দেখানো আসলে বেসিক্যালি। তো যেমন T1 এটা কোন এরিয়াতে সাপ্লাই দিচ্ছে, এই এরিয়াগুলো যদি আমরা দেখে ফেলতে পারি এখানে, এই জন্য আমরা এটা দেখাচ্ছি যে এই জায়গাটাতে একটু অনুভূতি শূন্য মনে হবে। তো কোন কোন পেশেন্ট এসে বলে যে স্যার আমার এই জায়গাটা একটু অনুভূতি নাই, আমি ঘাড়ে একটু ব্যথার অনুভূতি পাচ্ছি, তখন আমরা বুঝে যাবো যে জিনিসটা এখানে অনেকগুলো ছোটো ছোটো মাসেল আছে, হাইপোথিনার মাসেল, তো এই T1 ওই মাসেলগুলো এই জায়গাগুলোকে সাপ্লাই দিচ্ছে। তো এই আর কি। আচ্ছা, আপনি যে ঘাড়ের ছবিটা দেখালেন, আপনার বাস্তব অভিজ্ঞতায় কারণটা কি মনে হয় যে ঘাড়ের এই ব্যথাটা আসলে কারণটা? আসলে ইংরেজিতে বলতে হয় যে প্রথম কথাটা ইমপ্রপার পোশ্চার ইন মিসডিরেক্টেড কাইনেটিক্স, তার মানে অসম দেহভঙ্গিতে কোনো একটা কাজ করা বা শরীরের মুভমেন্ট করানো। যেমন আমি বাঁকা হলাম, একটা ড্রয়ার টান দিলাম, কোমরে একটা ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে আমার। অনেকক্ষণ কম্পিউটারে আমি কাজ করছি, যারা সবসময় কম্পিউটারে কাজ করে ঘাড়ে সবসময় কন্টিনিউয়াস এটা প্রেশার পড়তে থাকে, প্রেশার পড়তে পড়তে ডিস্ক। আপনার কাছে আবার আসছি, আমি আরেকটা ভিডিও দেখছি, এটা আসলে কি দেখাচ্ছেন? এটা এই ভদ্রলোক উনি একজন রিক্সা চালক। তো উনি রিক্সা চালায়, উনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ঘাড়ের C5-6-এ ওনার ডিস্ক কর্ড কম্প্রেসড হয়ে গেল। এই যে দেখেন 80%-এর উপরে কর্ড কম্প্রেসড হয়ে গেল ভদ্রলোকের, ওনার টোটাল প্যারালাইজড হয়ে গেল, নিজ দিকে উনি নড়তে পারছেন না, মানে জাস্ট নড়তে পারছেন কিন্তু বসতে পারছেন না। ওনাকে এইভাবে অপারেশন থিয়েটারে নিয়ে আসা লাগতেছে ধরে। এখন আমরা ওনার লেজার সার্জারি করব, কিন্তু এর আগে আমরা আবার কনফার্ম হব যে উনি কী কী অবস্থা, উনি পাগল আর না যেতে পারেন না, হাতে কোনো শক্তি নেই ভদ্রলোকের। এখন আমরা সেন্সরিটা দেখবো যে ওনার সেন্স কোন কোন এরিয়াতে লস হইল। আমরা তো শুধু MRI-টা দেখলাম, তো MRI-টা তো 5-7 দিন আগে করা, তার মধ্যে তার মুভমেন্ট তো বিভিন্ন ধরনের হয়েছে। তো এই জন্য আবার কনফার্ম হওয়া যে MRI-টার সাথে তার সিমটমটা মিল আছে কিনা। তো এই জন্য আমরা এখন দেখতেছি, দেখেন ওনার অনুভূতি দুই দিকে দুই রকম, এক হাতে কোনো অনুভূতি নাই। তো একটু পরে আমরা দেখব যে উনি হাত দিয়ে আমি ধরতে বলবো, এই যে ধরতে বলবো, ওনার হাতে কোনো শক্তি নেই, ধরতে পারছেন না, উনি খেতে পারেন না, অন্য মানুষ খাওয়াই দিতে হয় তাকে। তো এই যে দেখেন ওনার হাতে কোনো শক্তি নেই, উনি ধরতে পারে না। আমি ওনাকে আঙ্গুল ধরতে বলবো, উনি ধরতে পারেন না কোনো। তো এরকম অবস্থায় উনি আমার কাছে আসছেন। তো এটা তো আসলে ওনার ঘাড়ের সমস্যা, আপনি ঘাড়ের সমস্যার জন্য অবস্থা হয়েছে। তো ঘাড় মানে ব্রেন থেকে স্পাইনাল কর্ড পুরোটা মেরুদণ্ডের ভিতর দিয়ে যায়, এটা রাস্তার যে কোনো জায়গায় আক্রান্ত হলে ওরকম সিমটম হতে পারে। যেহেতু ঘাড়ে হয়েছে তো নিচের শরীর পুরোটাই প্যারালাইজড। এখন আমরা দেখাচ্ছি একটা ভিডিও, আমাদের লেজার সিস্টেমটা আমরা কীভাবে লেজার করি। তো একটা ফ্লোরোস্কোপি মেশিনে আমরা এটা দেখবো যে আমরা কোন লেভেলে গেলাম। এখন একটা নিডেল দিয়ে ভিতরে গেলাম, এই যে আমরা লিজিং করছি 5-6 লেভেলে, ভেপোরাইজ হয়ে বের হচ্ছে কিন্তু নিডেলটা দিয়ে। 5 থেকে 7 মিনিটের কাজ, খুব বেশিক্ষণ না। তো অলমোস্ট শেষ পর্যায়ে এই তো ওনার এই লেভেলে কর্ড কম্প্রেস ছিল, জাস্ট এটা এমনি একটা দেখানোর জন্য। তো এখন আমরা একটা ছবি দেখাবো, এই যে কর্ড কম্প্রেস হলো, মাঝখানে ডিস্ক অ্যানুলাস ফাইব্রোসাস, চতুর্দিকে অ্যানুলাস ফাইব্রোসাস, মাঝখানে নিউক্লিয়াস পালপোসাস, এই সিং করে চলে আসে ডিস্কটা এইভাবে। তো এটা একটা ইমেজিং, খুব এক্সেলেন্ট একটা জিনিস। জাস্ট এই ভদ্রলোক দেখবেন 10 মিনিট পরে তার হাতে শক্তি ফেরত আসে, এই যে ধরতে পারছে এখন হাতে। আমরা ওনার এখানে 10 মিনিট চাপ দিয়ে রাখবো যাতে কোনো ব্লিডিং না হয়। তো 10 মিনিট পরে আমরা একটু সময় দিতে হবে তো ডিস্কটা জায়গায় যাওয়ার জন্যে। তো আমরা সময় দিলাম। তো এখন দেখবেন যে উনি যদি মানে আমরা কথা বুঝতে পারতাম, তো কথাটা আমরা দিতে পারছি না টেকনিক্যাল কারণে,
তাহলে উনি বললো যে স্যার আমি এখন 10 আনা ভালো হয়ে গেছি। আমি ওনাকে বললাম যে কত পার্সেন্ট ভালো হয়েছেন? উনি বাংলায় আমাকে উত্তর দিল, স্যার আমি 10 আনা ভালো হয়ে গেছি। তো যে ভদ্রলোককে উঠা এই যে কট কম্প্রেসড টোটালি দেখেন কম্প্রেশন হয়ে মাইলোপ্যাথিক চেঞ্জ বলতে একটা কথা আছে। মাইলোপ্যাথিক চেঞ্জ হলে আগে তার কোনো চিকিৎসা ছিল না, কিন্তু বর্তমান গবেষণায় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে মাইলোপ্যাথিক চেঞ্জ লেজারে সম্পূর্ণ নর্মাল অবস্থায় আসবে। এগুলো বই পুস্তকে আসতেছে, নতুন বই পুস্তকগুলোতে আসতেছে। তো এই যে মাইলোপ্যাথিক চেঞ্জ পরিষ্কার, আমাদের কোনো ডাক্তার দেখলে বুঝতে পারবেন যে এখানে মাইলোপ্যাথি হয়ে গেছে। এই 7 দিন পর বদলকে আর ধরা লাগতেছে না, নিজে ধরে ধরে হাঁটতে পারছেন। তো এটা আমাদের অনেক একটা জিনিস, শিখার জিনিস। আমরা যদি সব মানুষ জিনিসগুলো জানতে পারি তাহলে খুব ইজিলি তার সমাধান হয়। তো এই যে ভদ্রলোক গেল, তো ভদ্রলোক চলে গেছে বাড়িতে, তারপরে তারে আর খুঁজে বের করা টাফ। এটা একটা নতুন একটা গল্পর মতো। তো ওনার গ্রাম এই এখন খেতে পারে, নিজে হাতে খেতে পারছে এখন। হ্যাঁ, সে নিজে হাতে খেতে পারছে, তারপর ভাত খাচ্ছে। তার হাসিটা দেখেন ভদ্রলোকের। হ্যাঁ, উনি তো মনে করেছিল যে উনি পঙ্গু হয়ে গেছে, শেষ, ওনাকে কবর দিয়ে দেবে। 6 মাস পরে আমরা তার বাড়িতে লোক পাঠিয়ে, তারপর আমরা বারবার তাকে আসতে বলি, ফোন করি, সে আসে না। স্যার আমি এসে কী করবো, আমি ভাড়া দেবো কোত্থেকে? আমাদের ওনার বাড়িতে পাঠায় আমরা এই ভিডিওটা করে আনলাম। এই যে ভদ্রলোক নর্মাল জীবনযাপন করছে। তো যে লোক কবরে থাকার কথা প্যারালাইজড হয়ে। আচ্ছা ডক্টর ইয়াকুব সাহেব, আপনি লেজার নিয়ে কাজ করেন। লেজার জিনিসটা কি? আমার দেশের লোকজন লেজার সম্বন্ধে এত অবগত না। আসলে লেজার সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন। এটা একটা ভালো কথা বলছেন। লেজার একটা ইংরেজি শব্দ, এটা LASER, মানে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রে। আমাদের এই নর্মাল লাইটটাকেই আমরা স্টিমুলেট করে বহু গুণে এটাকে বাড়িয়ে দেওয়া। তবে লাইটটা যখন বের হবে, বের হওয়ার আগে বিভিন্ন মৌলের ভিতর দিয়ে এটাকে রিফ্লেক্স হয়ে আসবে। এই জন্য যখন কার্বন ডাইঅক্সাইড যদি মলিকুলের ভিতর দিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড লেজার। আর্গনের ভিতর দিয়ে বের হয়ে আসলে আর্গন লেজার। তো হোলমিয়ামের ভিতর দিয়ে বের হয়ে আসলে হোলমিয়ামকে স্টিমুলেট রিফ্লেক্স করে চলে আসলে তো হোলমিয়াম লেজার। আসলে এটা ফিজিক্সের ব্যাপার জিনিসটা। তো বেসিক্যালি এটা নর্মাল লাইট। নর্মাল লাইটটাকে বিভিন্ন মলিকুলার রিফ্লেকশনে বিভিন্ন ধরনের রূপে এটাকে রূপান্তরিত করা হয়। এই জন্য বিভিন্ন ধরনের লেজার আবিষ্কার হয়েছে। এক এক ধরনের লেজার এক এক ধরনের টিস্যুতে কাজ হয়। যেমন আমরা ডিস্ক কারেকশন করছি, এটা একটা লেজার দিয়ে। আর হার্টের করোনারি রিক্যানালাইজেশন, কেটিপি লেজার সুন্দর হচ্ছে। কদিন পরে বাইপাস সার্জারি থাকবে না। কার্ডিওলজিস্টরাই বাইপাস করবেন, করোনারি রিক্যানালাইজেশন করবেন মানে কেটিপি লেজার দিয়ে। চোখে সুন্দর কার্বন ডাইঅক্সাইড লেজার হচ্ছে, স্কিনে কার্বন ডাইঅক্সাইড লেজার হচ্ছে। তো বিভিন্ন জায়গায়, যেমন প্রোস্টেট হোলমিয়াম লেজার দিয়ে করছে, আমরা আমাদের লেজার দিয়ে ইয়ে করছি। দেন গ্রিন লাইট লেজার যেটাকে বলে। তো আমাদেরটা যেমন গ্রিন লাইট লেজার আমরা এটা করতে পারছি। তো এই জন্য এখন আমাদের সাধারণ জনগণ আমরা বোঝার জন্য বলতে হবে যে নর্মাল লাইটটাকেই আমরা একটা বিশেষ ফর্মে আমরা শক্তিটাকে বাড়িয়ে দিয়ে বিভিন্ন ধরনের ইয়ে করছি, ইউজ করছি বিভিন্নভাবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে তাহলে সরাসরি 839102 থেকে 309 নম্বরে যোগাযোগ করুন। আমরা স্টুডিওতে আমাদের লেজার বিশেষজ্ঞ আছেন, উনি বাত ব্যথা নিয়ে কাজ করছেন। আপনাদের যে কোনো বাত ব্যথার জন্য উনি আপনাদের যে কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে সে উত্তর দিবেন। আমাদের একজন দর্শক ওয়েট করছেন, চলুন আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে মাস্টার জাহাঙ্গীর। জি, জাহাঙ্গীর সাহেব বলুন, আপনার বয়স কত, কি সমস্যা এটি বলুন। জি, আমার ওয়াইফের সমস্যা, আমার ওয়াইফের বয়স 35। জি, 35। মাঝে মধ্যে পাটা আর হাতটা একটু অবশ হইতে চাই। এই জন্য ডাক্তার সাহেবের কাছে আমরা পরামর্শ করছি। পাটা অবশ হয়ে যায়, দুই পা না এক পা? জি, মাস্টার জাহাঙ্গীর, আমার স্ত্রীর নাম রুবিনা আক্তার। ডাক্তারকে আমার ধন্যবাদ, ভাইকে এই পরামর্শ চাইতেছি আমরা। ঠিক আছে, আমি বলছি জাহাঙ্গীর সাহেব মনে হয় আমার পরিচিত। উনি আমার পাশের গ্রামের মানুষ, আমরা একই স্কুলে পড়েছি। যাই হোক, তো ওনার মিসেসের কথাটা উনি যেটা বলছেন, তো আসলে ওনার মিসেস যে কমপ্লেন করছেন, কদিন আগে টেলিফোনে আমাকে একই কমপ্লেন উনি করেছিলেন, আজকে টেলিভিশনে উনি কমপ্লেনটা করেছেন। ওনার কোমরে ব্যথা কোনো একটা সাইডে, ডান বা বাম পায়ে আমি ভুলে গেছি, ঝিমঝিম করে ব্যথাটা যায়। তো আর উনি যখন মুভমেন্ট করে হাঁটেন তখন উনি টোটাল কমপ্লেন বলতে পারেনি, ফোনে আমাকে জানিয়েছিলেন, যেহেতু উনি আমার পাশের গ্রামের লোক, আমাদের সাথে খুব ক্লোজ।
তো ওনার ওয়াইফের ব্যথাটা আসলে ডিস্ক প্রলাপস। ভাই জাহাঙ্গীর, আপনার ওয়াইফের আসলে L45L5S1 নাম্বারের ডিস্ক প্রলাপস। তার মানে উনি হাঁটতে গেলে কোমর থেকে পা পর্যন্ত ঝিমঝিম করে। তো এই জন্যে ওনার একটু আমাদের এখানে আসা উচিত। হ্যাঁ, ওনার একটু আসা উচিত, এসে একটা MRI করলে বোঝা যাবে যে ওনার আসলে কতটুকু ডিস্ক প্রলাপস। এটা কি ওনার রেস্টেই চলে যাবে না ফার্দার কিছু করতে হবে? আসলে ডিস্ক প্রলাপস হলে মানুষের প্রথম চিকিৎসা হলো বিশ্রাম। বিশ্রামের পরে চিকিৎসা হলো মাসেল রিল্যাক্সেন্ট। তো মাসেল রিল্যাক্সেন্টে না গেলে তখন একটু ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপিতে না গেলে তখন ওনাকে MRI করে দেখতে হবে যে জিনিসটা আসলে কি। তার মানে আপনার সাজেশন হলো পেশেন্টটা একবার দেখা উচিত, একবার দেখে আসলে এইটা কি ডিস্কের সমস্যা কিনা নির্ণয় করা উচিত। আগে ক্লিনিক্যালে দেখতে হবে, তারপর কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে এস্টাবলিশ করতে হবে। এই দুটো। হ্যাঁ জাহাঙ্গীর সাহেব, নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আমাদের দেশে লেজার সার্জারি আমরা শুধু শুনে থাকি চোখে লেজার হয়, আমরা শুনেছি যে স্কিনে লেজার হয়, বাতে লেজার, এই যে আপনি ঘাড়ের বাতের লেজার করছেন, আর কোন কোন বাতের লেজার আপনি করছেন? আসলে অস্টিওআর্থাইটিস নামে একটা জিনিস আছে। তো অস্টিওআর্থাইটিসের লেজার খুব ইফেক্টিভ। যেমন নি জয়েন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে নি জয়েন্টে অস্টিওআর্থাইটিস বেশি হয়। তো নি জয়েন্টে আমাদের দেশে কী হয়, হাঁটু ফুলে গেল, হাঁটুতে ফুলে যাওয়ার পরে কেউ ফ্লুইডটা বের করে দেয়, তারপর কমন প্র্যাকটিস ট্রাইমসেনলন একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া, দিয়ে কয়েকদিনের জন্য ব্যথাটা কমায় দেওয়া। আসলে চিকিৎসা কিন্তু এটা না বেসিক্যালি। যদি এটা একটা মডালিটি অফ ট্রিটমেন্ট ব্যথা কমানোর জন্য, ওনার হাড়ের ক্ষয়টা বন্ধ করতে হবে। হাড়ের ক্ষয় বন্ধ করার জন্য পৃথিবী এখন উঠে পড়ে লাগছে। এখন কার্টিলেজ রিজেনারেশন সোসাইটি হয়েছে, কারণ আমি ওয়ার্ল্ড কার্টিলেজ রিজেনারেশন সোসাইটির একজন সক্রিয় মেম্বার, হ্যাঁ, কার্যকরী কমিটিরও একজন মেম্বার। তো এখন এটার যেহেতু কথা হচ্ছে, আমি কথাটা একটু বলি। তো মাইক্রো ফ্র্যাকচার, আর্থোস্কোপিক মাইক্রো ফ্র্যাকচার একটা টার্ম আছে, একটা কথা। মানে আমরা যদি যে হাড়টা ক্ষয় হয়ে যাচ্ছে তার ভিতরে একটু মাইক্রো ফ্র্যাকচার করে দিয়ে ওখানে কোনো বোন মেরো নিয়ে আসতে পারি বা বোন মেরো সেল দিতে পারি, তাহলে ওটা আবার রিজেনারেট করবে, মানে নতুন করে তৈরি হবে। আমি আসলে মেডিকেল টার্মগুলো চলে আসতেছে। তো রিজেনারেট মানে নতুন করে তৈরি হবে, হলে সেই হাড়টা আবার নতুন হাড় তৈরি হলো, ব্যথাটা চলে গেল। আর ক্যালসিয়াম, ভিটামিন এগুলো তো সবই খাচ্ছি। পেশেন্টরা এসে বলে সারা জীবনে তো ক্যালসিয়াম খেলাম ডাক্তার সাহেব, কোনো তো লাভ হলো না। তো তা তো হবে না। আসলে ওই কার্টিলেজের সেই পোর্শনটা যে এরিয়াতে আছে, ওই এরিয়াটাতে তেমন কোনো ব্লাড সাপ্লাই নাই। তো যেহেতু ব্লাড সাপ্লাই নাই, পাশের টিস্যুর থেকে ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পায়। তো আমরা যতই ক্যালসিয়াম খাই, ওখানে ওই পরিমাণ ক্যালসিয়ামকে পৌঁছে না যে এটাকে রিপেয়ার করবে বা ওইরকম ইফেক্টিভিটি দেখাবে। এই জন্য আমাদের এখন যে ক্যালসিয়াম খাওয়া, গ্লুকোসামিন খাওয়া, কন্ডোটিং সালফেট খাওয়া, আমরা সবাই জানি, ম্যাক্সিমাম এখন আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম জানে, জিনিসগুলো বুঝে। এখন তো আগের মতো অবস্থা নাই, সবাই কিন্তু বুঝে জিনিসগুলো। তো আমরা যতই এগুলো খাই, তো আলটিমেটলি একটা স্টেজে এসে যদি আল্লাহ হায়াত দেয় আমাদের, মানে একটা স্টেজে এসে এখনকার মানে বর্তমান যে সে পদ্ধতি, এই পদ্ধতি কী হয়, হাড় রিপ্লেস করে ফেলেন। হ্যাঁ, মানে নি রিপ্লেসমেন্ট করতে হয় বলা হয় ম্যাক্সিমাম। আসলে এখন আর নি রিপ্লেসমেন্ট করার প্রয়োজন পড়ে না। আর্থোস্কোপের মাধ্যমে ভিতরে গিয়ে ওখানে কতগুলো অস্টিওফাইট তৈরি হয়, মানে যেখানে হাড় ক্ষয় হয় ওখানে একটা নতুন হাড় তৈরি হয়। তো সেই নতুন হাড়টা নরম থাকে, তখন ঘষা লাগে আরেকটা হাড়ের সাথে, তখনই ব্যথা তৈরি হয়। তো আর্থোস্কোপ দিয়ে ভিতরে গিয়ে এটাকে শেভিং করে ফেলা যায়। তারপরে ওখানে মিনিসকাস নামে আরেকটা জিনিস আছে, যার উপরে হাড়টা বসা হাঁটুতে। তো ওই মিনিসকাসটাকে সুন্দর করে একটা ফ্র্যাকচার হয়, তো ওইটাকে সুন্দর শেভিং করে একটা সিস্টেমে দিয়ে আসা হয়। তার সাথে লেটেস্ট যুগ হয়েছে কি, লেজার মাইক্রো পারফোরেশন। লেজার দিয়ে খুব সুন্দর ওগুলো পারফোরেট করে, সেই পারফোরেটেড পোর্শন দিয়ে যদি বোন মেরো সেল দিয়ে দেওয়া যায়, তাহলে এটা টোটালি একটা নর্মাল মানে বোনে তৈরি হবে। মানে যে বড় বড় অপারেশন লাগে তার বিকল্প হিসেবে এটা কাজ করা যেতে পারে। আজকে থেকে 5 বছর পরে দেখবেন, যখন মানে সম্পূর্ণভাবে লেজার সার্জারি, আর্থোস্কোপিক লেজার সার্জারিটা চালু হবে, ওই তখন দেখা যাবে যে আর নি রিপ্লেসমেন্ট লাগতেছে না, একটা বিরাট রিলিফ পাওয়া যাবে, যে একটা স্টিলের জয়েন্ট লাগাই দেওয়া, ওইটা আর লাগবে না। ঠিক আছে, আবার আসছি আপনার কাছে, আমার একজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, আমি কথা বলতে চাইছিলাম। আমার কিছুদিন আগে পায়ে কোমরে ব্যথা ছিল, তারপর মেরুদণ্ডের পাশে একটু ফুলে গেছিল, পরে এমআরআই করছি। এমআরআই করার পরে ধরা পড়ছে যে রগ ব্লক হয়ে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 27 বছর। আর ওজন কি জানা আছে? হ্যাঁ, ওজন 60 কেজি। 60 কেজি। এবং ওজন কি ডাক্তার সাহেবরা বেশি বলছে? আপনার ওজন কি বয়সের তুলনায় অথবা উচ্চতা কত জানা আছে? হ্যাঁ, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। একটু বেশি আপনার। হ্যাঁ, উনি যেটা বলছেন উনি তো ডায়াগনোসিস বলে দিলেন হ্যাঁ হ্যাঁ যে ওনার রগ ব্লক হয়ে গেছে। আসলে আমাদের দেশে আমরা পেশেন্টকে বোঝানোর জন্য, এটা লেমেন টার্ম আমরা বলি, যেটা মানে জেনারেল পিপলকে আমরা, জনগণকে বোঝানোর জন্য আমরা বলি রগ ব্লক হয়ে গেছে, হাড় বেড়ে গেছে, হাড় ফাঁক হয়ে গেছে। তো ওই একই কথা, ওনার এমআরআই বলেছে ওনার ডিস্ক হার্নিয়েশন হয়েছে আর কি। ডিস্ক হার্নিয়েশন হয়ে ওনার স্পাইনাল কর্ডের কোনো একটা জায়গায় প্রেশার দিয়েছে। ওই প্রেশারটা এখন যদি নর্মাল কনজারভেটিভ ম্যানেজমেন্ট একটা আছে, ওই কনজারভেটিভ ম্যানেজমেন্ট হলো বিশ্রাম, 15 দিন বিশ্রামে থাকা, তারপর একটু এক্সারসাইজ করা, মাসল রিল্যাক্সেন্ট নেওয়া। তাতে যদি নর্মাল না হয় তাহলে ওনার এটাকে সার্জারির চিন্তা করতে হবে। সার্জারিতে এখন দুইটা অপশন আছে, এটা হলো ওপেন করে সার্জারি, আর এটা হলো লেজার সার্জারি। এটা লেজার সার্জারিতে ইজিলি এখন কারেকশন হয়, কোনো কমপ্লিকেশন নাই বললেই চলে। তারপরে সব দিক দিয়ে লেজার সার্জারিটা সেফ, কাটাছাড়া নেই, অজ্ঞান করা নেই, পেশেন্টের আর কোনো রিস্কও নাই। তো এই জন্য দেখে সিদ্ধান্ত নিতে হবে আসলে ওনারটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে সমাধান হয়ে যাবে না ওনাকে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যেতে হবে। তো ওনার নিকটস্থ যে ডাক্তার সাহেবকে দেখে এমআরআই করেছেন, নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ ডাক্তার লিখেছেন এমআরআই কথা, সেই বিশেষজ্ঞের সাথে ওনার আবার পরামর্শ করা উচিত যে আমি কি ডাক্তার সাহেব সার্জারিতে যাব না লেজার সার্জারিতে যাব না কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব। জিনিসটা সাথে সাথে অবশ্যই ওজনটা কমানো উচিত। হ্যাঁ, ওজন না কমলে হবে না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি লেজার বলছেন যে ঘাড়ের একটা লেজার দেখালেন, যে হ্যাঁ, এগুলো আসলে খরচ নিয়ে আমাদের দেশের লোকজন খুব শঙ্কিত থাকে, কেমন খরচ হয়? আসলে লেজারের দুইটা ডিস্ক কারেকশন একসাথে করতে গেলে আমাদের অপটিক্যাল ফাইবার সহ যেরকম খরচ হয় 40,000 টাকার মতো। বাংলা টাকা 40,000 টাকা, 40,000 টাকা, 40,000-এর মতো খরচ পড়ে বাংলাদেশি টাকায়। আমরা যেটা করছি বাইরে এটা খরচ পড়ে কেমন? 35 থেকে 40 লক্ষ টাকা। 35 থেকে 40 লক্ষ। বাইরে সিঙ্গাপুরে, ইন্ডিয়াতে যেখানে করতে যান 35 থেকে 40 লক্ষ টাকা নিচ্ছে। আচ্ছা, আমার আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ তারামিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগতেছে। আমি কষ্ট পাইতেছি। 15-16 দিন আগে গাড়ির থেকে একটা হাত ব্যাগ বাম হাতে টান দিয়ে নামাইছি। জি জি। এতে হাতে একটু চোট লাগছে, ব্যথা লাগছে, এরপরে ব্যথা বাড়তে আছে। এরপরে একজন অর্থোপেডিক্স এর কাছে গেছি, অ্যাসোসিয়েট প্রফেসর। উনি এক্সরে করাইলেন এবং এমআরআইও করাইছেন। দুই দিন আগে এমআরআই করাইছে। উনি বলতেছে গাড়ের 6 এবং 7 এই দুইটা নাকি চেপে গেছে, এটার জন্য ফিজিওথেরাপি দিতে। কিন্তু ফিজিওথেরাপি দিতেছি 1 সপ্তাহ যাবত। ওই এমআরআই এর আগের থেকে ফিজিওথেরাপি দিতেছি, কিন্তু এটা কোনো ইমপ্রুভ হচ্ছে না। আমার বয়স ছিল 60 বছর, আমার ওজন 93 কেজি। এখন আমি কি করব, কেমনে শান্তি পাইতে পারি? আপনার ডাক্তার সাহেবকে খুবই ভালো লাগছে, ওনার কথাবার্তা আমার, ওনার খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আপনার উত্তরের জন্য আমরা চলুন আমাদের ইয়াকুব সাহেবের সাথে কথা বলি। আচ্ছা, উনি যে কষ্টটা পাচ্ছে, কিভাবে উনি রিলিফ হবে? ওনার কষ্ট তো আমরা দেখালাম, জাস্ট আমরা যে জিনিসটা দেখালাম উনি এই কথাটাই বললেন। উনি 4556 এর কথা বললেন, 5667 ওনার কর্ড কম্প্রেশন হয়েছে। এখন এটা যদি ফিজিওথেরাপিতে না যায় তো লেজার সার্জারিতে খুব সুন্দর এটা কারেকশন হবে। একটু আগে আমরা দেখতে পেলাম যে এটা প্যারালাইজড মানুষ সুস্থ হয়ে গেলেন, আর ওনারটা তো কিছুই না ওই তুলনায়। তো উনি যে ফিজিওথেরাপি করছে নিশ্চয়ই আরো কয়েকদিন করে দেখুন, যদি এটা ইমপ্রুভ না হয় পরবর্তীতে নিশ্চয়ই লেজারের সাথে 12-14 দিন ফিজিওথেরাপি এবং মাসল রিল্যাক্সেন্ট খাওয়ার পরে যদি ওনার ইমপ্রুভমেন্ট না হয়,
ওই ক্ষেত্রে ডিসিশন নিতে হবে, তাহলে অল্টারনেটিভ চিন্তা করা উচিত, অল্টারনেটিভ চিন্তা তখন করতে হবে। আমার আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি আমার মা হেলেনা চৌধুরী। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হেলেনা চৌধুরী, বয়স 55। জি জি। হ্যাঁ, ওনার রাইট সাইড শোল্ডার জয়েন্টে, ডান দিকের শোল্ডার জয়েন্টে কি ব্যথা? ব্যথা শুরু হয়, মানে 6 মাস যাবত। জি জি। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর আমরা পিজিটা দেখাই, ওনারা বলে যে ওনার এই একটা এক্সারসাইজ দিয়ে দেয়, আর তারপর বলে যে এটা না কমলে আমরা জয়েন্টে একটা ইনজেকশন দিব। ওনার কি ডায়াবেটিস আছে? ওনার ডায়াবেটিস আসলে ওই রকম নাই, মানে সামান্য ডায়াবেটিস হইতেছে বা হইতেছে না এরকম, মানে না বর্ডারে একদম। আর আরেকটু বলে রাখি, ওনার 3 বছর আগে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, সেখানে কেমোথেরাপি দেওয়া হয়েছিল 6 বার। ওরা বলছে যে হাতটা আপনার একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আপনার মা কি হাত কি মাথার উপরে তুলতে পারেন? হাত মাথার উপরে তুলতে পারো? হাত মাথার উপরে তুলতে পারেন না উনি। জি জি। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আচ্ছা ডক্টর ইয়াকুব সাহেব, আমরা বিরতির আগে এক ভদ্রলোকের প্রশ্নে ছিলাম যে তার মা হাতটা ঘাড়ের উপর তুলতে পারে না, ঘাড়ে ব্যথা, অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইছে, তারা চিকিৎসা দিচ্ছে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, এবং বলছে যে ওখানে ইনজেকশন দিতে হবে ইন্ট্রাআর্টিকুলার। আপনি এটা কিভাবে দেখবেন এবং কিভাবে এটা লেটেস্ট আপডেট কি করতে চান? আসলে উনি যে কথাটা বলছেন, ওনার আম্মা কেমোথেরাপি নিয়েছেন, নিশ্চয়ই রেডিওথেরাপিও নিয়েছেন, এবং বয়স 55 ইয়ার্স, ওনার বোনসগুলো ক্ষয় হচ্ছে, ডাক্তাররা বললেন এই কথাটা। তো ওখানে একটু অস্টিওআর্থাইটিস তো আছেই, প্লাস ওখানে ফ্রোজেন শোল্ডার বলে, মানে হাড়ের ক্ষয়ের কারণে ব্যথা হলো, মানে হাড়টা নাড়ান নাই, মাসেলগুলো স্পাজম হয়ে গেল, স্পাজম হয়ে এটা টার্ম দিয়েছে ফ্রোজেন, মানে শক্ত হয়ে আছে, ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ হয়ে আছে, এই জন্য নাড়াতে পারছেন না। তো এখন ওনাকে উনি যে চিকিৎসাগুলোর কথা বলছেন, আমার ধারণা যে অর্থোপেডিক সার্জন যারা ওনারা চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসার লাইন অফ ট্রিটমেন্ট প্রপার আছে, এবং ফার্দার যদি ইমপ্রুভমেন্ট না হয় ভিতরে একটা ওষুধ দেবেন যে মাসেলগুলো রিল্যাক্স করার জন্য, তারপর এটা এক্সারসাইজ করতে দেবেন। আমার মনে হয় উনি যে ডাক্তার সাহেবের আন্ডারে আছেন প্রপার জায়গাতেই আছেন এবং প্রপার চিকিৎসায় আমার মনে হয় নিচ্ছেন। উনি ওই ওষুধটা নিয়ে নিতে পারেন যদি ওনার ডাক্তার মানে সাজেস্ট করেন আর কি যে এটা দেওয়া লাগবে, কারণ এক এক পেশেন্টের এক একটা কন্ডিশন থাকে। তো আমার মনে হয় ওনার আম্মাকে সেই ওষুধটা ওই ডাক্তার সাহেব যদি মনে করেন দিয়ে দেওয়া উচিত, তাহলে উনি নিয়ে নেওয়া ওনার জন্য ভালো। এটা মনে করেন যে সাময়িক ইনজেকশনটা দেওয়ার পরে 3 মাসের জন্য হয়তো ভালো হয়ে গেল, এরপরে যদি এটা আবার হয়, কিন্তু উনি যদি মুভমেন্টে না রাখে হাতটা, উনি যদি সেই পরিমাণ কাজকর্ম না করেন, তো এক্সারসাইজের উপর তো থাকতে হবে। এই ক্ষেত্রে তো একটা ফিজিওথেরাপির বড় ভূমিকা আছে। ফিজিওথেরাপির ভূমিকা, ফিজিওথেরাপি মানে আমি নিজে নিজেও করতে পারি, আমার তো ফিজিওথেরাপি সেন্টারে যেতে হবে নট নেসেসারিলি, আমি নিজে নিজে সেই এক্সারসাইজগুলো করবো, নর্মাল কাজকর্ম করবো। তো ওই ফিজিওথেরাপি নিজেকেই চালাই যেতে হবে, যেমন একটা তয়লা গরম পানিতে ভিজা গরম শেক দেওয়া, মুভমেন্ট করানো, এবং ফিজিওথেরাপির কাছ থেকে শিখে আসতে হবে যে কোন কোন ফিজিওথেরাপিটা নিতে হবে। তো এই জন্য এখানে ফিজিওথেরাপি একটা ভালো রোল আছে, ওটা ওনাকে করতে হবে। সাথে সেই সাপ্লিমেন্টারি আমি একটু আগে যেটা বলছিলাম, ক্যালসিয়াম ভিটামিন যেগুলো লাগবে আর কি, আপাতত অন্তত কিছুটা রিলিভের জন্য ওই জিনিসগুলো আমাকে কন্টিনিউ করতে হবে। এটা মাসেলি লাগবে, এটা ডাক্তার সাহেব নিশ্চয়ই উনি যে ডাক্তারের কাছে গেছেন ওই ডাক্তার এই জিনিসটা প্রেসক্রাইব করবেন। তো আমার মনে হয় ওনার প্ল্যান অফ ম্যানেজমেন্ট এবং উনি যে চিকিৎসা নিচ্ছেন সঠিকভাবে উনি আগাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ডক্টর ইয়াকুব সাহেব, আপনার কাছে জানতে চাই, ধরুন আমাদের দেশে যে কোনো একটা সার্জারি যদি প্ল্যান করা হয়, আমরা কিছু প্রি অপারেটিভ চেক আপ করি, এই ক্ষেত্রে আপনার লেজার করার আগে আপনার কোনো স্পেশাল কোনো কি পরীক্ষা টরীক্ষা করার প্রয়োজন মনে করছেন? অবশ্যই, প্রত্যেকটা জিনিসের আছে, কারণ এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, যদিও কিন্তু একটা ইনভেসিভ প্রসিডিওর। তো এই জন্য ওনার কোনো একটা ইনফেক্টিভ কন্ডিশন আছে কিনা, যেমন কোনো একটা ইনফেক্টিভ কন্ডিশনে লেজার কন্ট্রাইন্ডিকেটেড দেওয়া যাবে না। তো এই জন্য বেজলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আচ্ছা, পরীক্ষার কাছে আবার আসছে, আমরা একজন দর্শক অনেকক্ষণ ওয়েট করছে, চলুন দর্শকের সাথে কথা বলে ফেলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।
হ্যাঁ, আপনার বয়স কত, কি সমস্যা? হ্যাঁ, আমার বয়স 50, আমার ওজন 62, হাইট 5 ফিট 3। আমার আজকে 8-10 বছর যাবত হাতে সমস্যা, মানে ঘাড়ের সমস্যা থেকে নাকি হাতে আসে। তা আমি এখন ইদানিং আমি একটা সার্জারি অর্থোপেডিক ডাক্তারের আন্ডারে আছি, ডাক্তার বাড়ির আন্ডারে আছি। উনি আমাকে থেরাপি দিছে কয়েকবার, 2-3 বারের মতন হবে, কিন্তু প্রতি 1 বছরের মতো আমি ভালো থাকি। 1 বছর শেষ হলে দেখা যায় আবার আমার এই সমস্যাটা হচ্ছে। এখন ইদানিং মানে আরো বেশি হচ্ছে কি, যেমন হাতের আঙ্গুলগুলা একদম ব্যালেন্স থাকে না, ঝিমঝিম করে অনেক বেশি, রাতে ঘুমাতে পারি না। আমার সবচেয়ে কষ্ট, আমি রাতে ঘুমাতে পারি না। প্রতি রাতে। প্রিয় দর্শক, আপনি কয়টা বালিশ ইউজ করছেন? হ্যাঁ, আমি একদম পাতলা বালিশে শুই, আমি বালিশে শুই এখন, ওই স্যার বলার পর থেকেই। এখন আমি হাত নিয়ে কি করবো স্যার, আমাকে একটু পরামর্শ দিন। আমার হাতে মানে এখন আমি হাতে কোনো মানে 2 হাত না 1 হাতে হচ্ছে? আমার ক্ষয়। আপনার সমস্যাটি 2 হাতে হচ্ছে না 1 হাতে? না, 1 হাতে হচ্ছে। এখন বাম হাতে অতটা না, কিন্তু 1 হাতে, ডান হাতে আমার বেশি সব। আপনার ডায়াবেটিস নাই তো? না, আমার কিছু নাই, এমনি না ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নেই। এমনি হাই প্রেশার আছে, তাও সবসময় নর্মাল থাকে, অত বেশি না আমার হাই প্রেশার। এই আমার এখন আমি হাতে কি করবো? হাতে কি করবেন? আচ্ছা, আমার হাতে ঘুম হচ্ছে না, আমার মুড করতে সমস্যা হয় অনেক সময়। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো আপনি যে কথাগুলো বললেন, আপনি একজন ভালো চিকিৎসক, বাড়ি স্যার অনেক ভালো চিকিৎসক। তো বাড়ি স্যার ভালো অর্থোপেডিক সার্জন। তো বাড়ি স্যারের আন্ডারে আসছেন, 1 বছর ভালো থাকেন আপনি বলছেন কিন্তু, এবং ঘাড় থেকে 2 হাতে ঝিমঝিম করছে আপনার, তার মানে ডিস্ক প্রলাপস নিশ্চয়ই কয়েকটা লেভেলে আছে। তো বাড়ি স্যার যখন এমআরআই করে দেখলেন, এমআরআই করছেন কিনা আমি ঠিক জানি না, আপনি কি এমআরআই করেছেন? না, আমার এমআরআই হয় নাই, এমআরআই করিনি আমি কখনো। আপনি আবারও স্যারের কাছে যাবেন, বাড়ি স্যারের কাছে যাবেন, কারণ শীতকাল আসছে, মাসেল স্পাজম থাকে। তো শীতকাল আসলে এই ব্যথাগুলো বাড়ে। যেমন আপনি 1 বছর ভালো থাকেন বললেন, তো নিশ্চয়ই আপনি এত কঠিন রোগী না, এত কঠিন অবস্থায় আপনি যান নাই। তো শীতকাল আসছে, এটা মাসেল স্পাজম হচ্ছে, এটা গলায় এটা মাফলার যদি ইউজ করেন, ঠান্ডাটা কম লাগান, তাহলে হয়তো ব্যথাটা কম থাকবে। তো আপনাকে আবার আপনার সেই চিকিৎসক বাড়ি স্যারের কাছে একটু যাবেন, গিয়ে বলবেন যে স্যার আমার ব্যথা তো কমছে না, আমার এমআরআই লাগবে কিনা। স্যারই সিদ্ধান্ত নেবেন আসলে। যদি এমআরআই করে দেখেন যে হ্যাঁ ডিস্ক প্রলাপস আছে, তখন সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। মাসেল স্পাজম থাকলে তো অ্যান্টিস্পাজমেটিক দিলে চলে যাবে, আর ক্যালসিয়াম ভিটামিন তো নিশ্চয়ই খাচ্ছেন আপনি কিছু। আর নিজস্ব কিছু ফিজিওথেরাপি আছে, নিজস্ব ব্যায়াম, এই ব্যায়ামগুলো শিখে নিতে হবে। আপনি আবার বাড়ির স্যারের কাছে যান, গিয়ে বলেন যে স্যার আমার তো আবার ব্যথাটা ফেরত আসছে। আমি আশা করি স্যার আপনাকে খুব সুন্দর একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবেন। তো এখন এই মুহূর্তে আপনি যেহেতু আমাদের কাছে সমাধান চেয়েছেন, আমরা বলছি আপনি একটা মাফলার পরেন, আপনি গাড়ি ঠান্ডা লাগাবেন না, এবং একটা মুভমেন্ট, একজন আশেপাশে কোনো একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে জাস্ট ফিজিওথেরাপি কী কী নিতে হবে এই জিনিসটা আপনি একটু জেনে নেন আপনার অবস্থাটা দেখে। আর স্যারের চেম্বার যদি কাছেই থাকে, আপনার ঢাকায় থাকেন, আমার মনে হয় বাড়ি স্যারের কাছে একবার যান, গিয়ে দেখেন স্যার আপনাকে কী পরামর্শ। ধন্যবাদ। আমার আরেকজন রুগী দর্শক ওয়েট করছে, চলুন কথা বলে ফেলি। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে 8 গ্রাম থেকে কথা বলছি, রুবিনা আক্তার। জি জি, রুবিনা ম্যাডাম বলেন। স্যারের সাথে আমি কথা বললাম। স্যার কেমন আছেন? আমি শুনছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি স্যার, ভালো আছি স্যার। আর আমার কোমরে ব্যথা, এত ব্যথা হয় আপনার কাছে গেলে স্যার, আমি মনটা খারাপ নিয়ে চলে যায়। তারপর আপনার কাছে গেলে আমার হাসতে হাসতে আসতে হয়। আপনি প্রাথমিক পর্যায়ে আমার যে পরীক্ষা করেন, করার পরে আপনি বলেন তো একবারে সুস্থ আমি বলি স্যার কি আপনার কাছে আসলে আমার কোনো ব্যথা থাকে না। আপনার কাছে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার কাছে আমি বলি যে আমার এমআরআই করেন, স্যার কোনো এমআরআই কিছুতেই লাগবে না, এখন আপনি সুস্থ। যখন আমি স্যারের রুমে ঢুকে আমার মন খারাপ থাকে, আমি বেরোর সময় হাসতে হাসতে বের হই, মনে হয় যেন স্যারের কথার মধ্যে জাদু, স্যারের ওষুধের মধ্যে জাদু দিয়ে দেয়। আমি ওষুধটা একবার খাইলে আমার শরীরটা সুস্থ হয়ে যায়, কোমরের ব্যথা ভালো হয়ে যায়। আমি বাসায় এসে বলি আমি স্যারের সাথে যাবো, স্যারের সাথে দেখা করবো। টিভিতে স্যারের সাথে আমার এই সরাসরি দেখা হয়ে যায়, আমার এত খুশি লাগতেছে। এবং ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে প্রি অপারেটিভ যে চেকআপ, বেসলাইন চেকআপের কথা বলছিলেন, জি আপনার মিনিমাম কি কি চেকআপ করছেন? আমার মিনিমাম পিসিডিসি স্যার, এটা সেরাম ক্রিয়েটিনিন করি, কিডনি ঠিক আছে কিনা, লিভারের এজিপিটি করি, ইউরিনারি প্রস্রাবগুলো ইনফেকশন আছে কিনা,
টিসিডিসি ইএসআর এই কারণে করে নিউট্রোফিল কাউন্ট বা লিম্ফোসাইট কাউন্ট কিছু আছে কিনা, কোনো অ্যাকিউট ইনফেকশন আছে কোনো কিনা, অ্যাকিউট ইনফেকশন বা যেমন লিম্ফোসাইট থাকলে কোনো ক্রনিক ইনফেক্টিভ কোনো ডিজিজ আছে কিনা, জাস্ট ওই জিনিস। যেমন আমরা মেরুদণ্ডে ম্যাক্সিমাম করি লেজার সার্জারি করি, অনেক ক্ষেত্রে থাকে, ইএসআরটা বেশি থাকতে পারে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের পেশেন্ট, তারপর টিউবারকুলোসিস থাকতে পারে। তো এই জিনিসগুলো সামান্য একটু এক্সক্লুড করে নিতে হয়। এই 500-600 টাকার একটা পরীক্ষা লাগে, খুব বেশি কিছু না, কারণ যেহেতু অ্যানাস্থেসিয়ার কোনো ব্যাপার নাই ওখানে, মানে জিয়ে দেওয়ার কোনো ব্যাপার নাই, এই জন্য আমাদের আর তেমন কোনো আর বড় ধরনের ইনভেস্টিগেশন দরকার হয় না। যেমন হার্ডলি বয়স্ক মানুষ হলে একটা ইসিজি করে একটা ইসিজি করে যে কোনো চেঞ্জ আছে কিনা এটা দেখি। আর যদি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে মনে করি যে হ্যাঁ সিওপিডি বা এমন কিছু আছে, বুকের একটা চেস্ট এক্সরে করি, তো আসলে এটা হলো কন্ডিশন দেখে কোন পেশেন্টের কি লাগবে না লাগবে সেগুলো আপনার সিদ্ধান্ত নিয়ে থাকে, এটা কন্ডিশন। এবং সেটা মনে হয় 1000-2000 মধ্যেই পরীক্ষা, এত টাকা খরচ হয় না, 1200-1300 টাকা ম্যাক্সিমাম হয়। তো ইদানিং একটা জিনিস হচ্ছে কি, বিদেশ থেকে আসা মানুষ প্রচুর। ওই দিন এক পেশেন্ট পেলাম হেপাটাইটিস সি পজিটিভ, তো এই জন্য এখন একটা স্ক্রিনিং করি মাঝে, মানে যদি মনে করি যে এই পেশেন্টটা করা উচিত, স্ক্রিনিং করে অনেক কিছু পাওয়া যায়, যেমন সি পজিটিভ, হেপাটাইটিস সি, বি ভাইরাস, যে কোনো একটা থাকতেই পারে। এখন এর জন্য আমরা এই দুইটা স্ক্রিনিং সবসময় করতেছি, হেপাটাইটিস সি এবং বি। কোনো কোনো ক্ষেত্রে এইচআইভি, মানে পৃথিবীর কোনো কোনো কান্ট্রিগুলো থেকে থাকলে আমরা এইচআইভি আমরা যখন এনজিওগ্রাম করি তখন আমরা এটা রুটিনলি আমরা করে ফেলতে হয়। না হলে যে অপারেটর তার জন্য অনেক দুশ্চিন্তা থাকে, এবং আমাদের একই টেবিলে আরেকজন পেশেন্ট আসবে, ওনারও যদি সমস্যা হয়, এই জিনিসগুলো মিলে যদিও আমাদের কাটা ছাড়া নাই, কিছুই নাই, তারপরে তো একটা পেশেন্ট যদি ইনফেক্টিভ পেশেন্ট ওখানে থাকে, পরবর্তী পেশেন্টের কোনো হ্যাজার্ড হবে কিনা, এই জন্য এইগুলো স্ক্রিনিং একটু করে নিই আর কি। জি, আমার আরেকজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি সালেহ আহমেদ বলছি নোয়াখালী থেকে। আমার বয়স 38, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, প্রেশার নরমাল। তো আমি 7 মাস আগে একটা বাম হাতের সমস্যা ছিল এলবোতে, এটা মুভ করলে আমার একটু ব্যথা লাগতো, বাট আমি এখানে কোনো আঘাত পাইনি। কিন্তু প্রফেশনালি আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আমি একজন টেকনিশিয়ান ছিলাম আর কি, এখন টেকনিশিয়ান জবটা করছি। তখন আমি একজন অর্থোপেডিক সার্জনকে দেখাই, তো উনি এটা দেখার পরে আমাকে জয়েন্টে একটা ইনজেকশন দিয়েছিলেন, 80 ml সম্ভবত ডিপোমেট, আমার যতটুকু মনে পড়ে। এরপরে কিছু ভিটামিন ট্যাবলেট দিয়েছিলেন, অলনেট গোল্ড, তারপরে নিউকস বি, কোরাল ক্যালডি। তো এগুলো খাওয়ার পর আমি 3 মাস পরিপূর্ণ সুস্থ থাকি। এরপরে যখন আমি আবার কাজে যোগদান করি, 15 দিন পর থেকে আমার সেম পেইনটা আবার দেখা দেয় আর কি। তো ওই প্রফেসর স্যারের কাছে আমি 1 মাস আগে গিয়েছিলাম, উনি আমাকে আগের ওষুধগুলো আবার দিয়েছিলেন, তবে ইনজেকশনটা অ্যাভয়েড করেছেন আর কি, ইনজেকশনটা দেন নাই, বলেছেন যে ব্যথাটা সামান্য আছে, ইনজেকশন দেওয়া যাবে না, তো তুমি এই ওষুধগুলো কন্টিনিউ করো। তো ওষুধগুলো খাচ্ছি, খাওয়ার পরে আগের যে একটা আমি সলভ পাচ্ছিলাম আর কি, ওই সলিউশনটা পাচ্ছিলাম না। তো ইন দ্য মিন টাইমে আমি আবার ঢাকাতে গিয়েছিলাম, ঢাকাতে যায় একজন নিউরোসার্জন, যিনি ব্যথা প্যারালাইসিস প্লাস আপনার যে ব্যথা স্পেশালিস্ট, ওনাকে দেখাচ্ছিলাম। সেই সাথে সাথে একজন ফিজিওথেরাপিস্টকে আমি দেখাচ্ছিলাম আর কি। তো যিনি অর্থোপেডিক সার্জন ঢাকাতে দেখাচ্ছিলাম প্লাস নিউরো সার্জন, উনি আমাকে সেম আগের ওষুধগুলো অ্যাডভাইস করছে আর কি। এখন আপনি কি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি যে আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তো সো আমি কি করা উচিত? থেরাপিস্ট আমাকে সাজেশন দিয়েছেন যে ফিজিওথেরাপি নেওয়ার জন্য। এখন প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার উত্তর দিব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সেই পর্যন্ত আপনারা ফিরবো কিছুক্ষণের মধ্যে, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আচ্ছা ডক্টর ইয়াকুব সাহেব, আমরা জাস্ট বিরতির আগে একজন দর্শককে প্রশ্নের উত্তরের জন্য তাকে ওয়েট করতে বলছিলাম। প্রশ্নটি ছিল এরকম যে উনি হাতের ব্যথা, বাম হাতের এলবো জয়েন্টে ব্যথা, উনি টেকনিশিয়ানের জব করে, উনি ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন নিয়েছে, কিন্তু ব্যথার প্রথমে সাময়িক 3 মাসের জন্য ভালো ছিল, ইদানিং আবার ব্যথা হচ্ছে। আপনি এই ব্যথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যথাটা কেন হচ্ছে, কি করা উচিত? ওনার দুইটা জিনিস হতে পারে। উনি টেকনিশিয়ান, উনি ঘাড় বাঁকা করে কোনো একদিকে হয়তো কাজ করেন, একটা ঘাড়ে ডিস্ক প্রলাপসে রেডিয়েটিং পেইন হতে পারে একটা। আরেকটা হলো টেনিস এলবো বা গলফার্স এলবো নামে দুইটা জিনিস আছে, মানে এখানে মাসেলের যে অ্যাটাচমেন্ট থাকে, মোচড় খেলে অনেক সময় টান পড়ে, তো ওই কারণে এরকম জিনিস কতগুলো হতে পারে। তো যদি টেনিস এলবো বা গলফার্স এলবো হয় তাহলে একটু ইন্টারআর্টিকুলার ইনজেকশন দিয়েছেন, ব্যথাটা চলে গেছে। আর যদি ডিস্ক প্রলাপস হয়ে থাকে, এখানে যতই ব্যথার ইনজেকশন দিই আমরা, মূলত ঘাড়ে, তো ঘাড়ে হলে ঘাড়ে একটা এমআরআই করলে বোঝা যাবে। এমআরআই করলে উনি দেখতে পাবেন যে ওনার কোন কোন লেভেলে ডিস্ক প্রলাপস আছে, ওনার সেই ডিস্ক প্রলাপস লেজারে সুন্দর কারেকশন করা যাবে।
তো আমার মনে হয় ওনার জন্য আবার ঢাকায় এসে ওনার একটা MRI করা উচিত, ওনার সেই ডাক্তার সাহেবদের কাছে দেখা করে যে কোন জিনিসটা লাগবে আসলে। তো ওটা করে তারপরে ওনার আগানো উচিত যে ওনার সার্জারি লাগবে না মেডিকেল ম্যানেজমেন্টে যাবে না কি করবেন আসলে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস আমরা জানতে চাইবো, প্রায় আমাদের কাছে পেশেন্ট আসে, ওরা আমার কাছে জানতে চান যে আমার ঘাড়ে এই সমস্যা, ডাক্তার সাহেব বলছে আমার একটা ঘাড়ের অপারেশন লাগবে। কেউ বলে যে এখানে বড় সার্জারি করা উচিত, কেউ বলে যে মাইক্রো সার্জারি করা উচিত। মাইক্রো সার্জারি করলে ভালো না লেজার করলে বেশি ভালো, কোনটা? আমি একটু আমার দর্শকদের জন্য আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি এটা উত্তর দিচ্ছি। আমি লেজার করছি বললে লেজারের কথা আমি বলছি না। মাইক্রো সার্জারি হোক আর বড় সার্জারি হোক, কাটতে হলো স্ট্রাকচার কেটে ঘাড়ের মধ্যে, তো আমি মাইক্রোস্কোপ দিয়েই ভিতরে গেলাম, গিয়ে স্ক্রু প্লেট আটকে দিয়ে আসলাম, বড় কাটা না কেটে। ওকে। আর লেজার হলো আমি একটা নিডল দিয়ে ভিতরে গিয়ে কোনো স্ট্রাকচারকে ড্যামেজ না করে জাস্ট যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধান করে নিয়ে আসলাম। তো ওই ক্ষেত্রে আমরা নিজেরাই বুঝতে পারবো যে লেজার সার্জারি মাইক্রো সার্জারির চেয়ে অনেক অনেক গুণে ভালো। কারণ লেজার সার্জারিতে 2টা 3টা 4টা ডিস্ক কারেকশন করা যায়, কিন্তু মাইক্রো সার্জারিতে একটা করা যাবে, হার্ডলি এক টাইমে। এবং এখানে অ্যানাস্থেসিয়ার একটা বড় পার্ট আছে, বিরাট পার্ট আছে। এবং তারপরে বলবে যে আপনাকে মাইক্রো সার্জারি করবো, অ্যানাস্থেসিয়ার পরে আপনাকে আইসিইউতে নিতে হবে, 3 দিন আইসিইউতে থাকতে হবে, 5-7 লাখ 10 লাখ টাকার একটা ফিরিস্তি ধরাই দিল। তো আসলে এই জিনিসটা হলো না জিনিসটা। তা আপনার অপারেশন যেটা আপনি দেখাচ্ছেন লেজার সার্জারি, এইটাতে আসলে আপনি বলছেন যে কোনো অ্যানাস্থেসিয়া লাগে না, কিন্তু এই ক্ষেত্রে যে আপনার হাসপাতাল স্টেটে কতদিন হয়? হাসপাতাল স্টেটে ঘাড়ের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে 72 আওয়ার্স লাগে। কারো 24 ঘন্টাও লাগতে পারে, তো কারো 72 ঘন্টা লাগতে পারে। কন্ডিশন বেস 1 থেকে 3 দিন থাকতে হয় ঘাড়ের জন্য। আর কোমরের জন্য 1 থেকে 7 দিন থাকতে হয়, কারণ 9 দিন থাকতে হয়। একজনের 4টা ডিস্ক প্রলাপস নিয়ে আসলো, আমি 2টা ডিস্ক কারেকশন করলাম, তার 1 দিন পরে বাকি 2টা ডিস্ক কারেকশন করে দিলাম। তো 4টা ডিস্ক করার পরে ওনাকে হয়তো আনস্টেবল হয়ে যাবে যদি আমরা মুভমেন্ট করতে দিই। এই জন্য 7 দিনের একটা বিশ্রাম ওনাকে আমরা রাখি, জাস্ট এইটুকুই, আর কিছু না জিনিসটা। আচ্ছা, আপনাদের সেন্টারে লেজার সার্জারি যেটা করছেন, যে ঘাড়ের বলছেন, কোমরের, হাঁটুর, এটা বাদে এই ব্যথা ছাড়া আর কোনো লেজার সার্জারি করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা আরো অনেক কিছু, মানে লেটেস্ট টেকনোলজি যেগুলো লেজারে আসছে আমরা ম্যাক্সিমামে শুরু করতে যাচ্ছি, করতেছি। যেমন আমার ফ্রেন্ড রিডিং পার্টনার ডক্টর সারোয়ার প্রোস্টেট করছে অহরহ, প্রোস্টেটে পাথর, মানে ইউরিনারি ব্লাডারে বা ইউরেটারে পাথর, মানে ইউরোলজির যা আছে খুব সুন্দর করছে। আমার সাথে যে সহকর্মী মহিলা ডাক্তার যারা আছেন, আমরা সবাই একটা টিম। মহিলাদের সার্ভিসাইটিস হয়, সার্ভাইকাল ইরিশন হয়, কার্সিনোমা ইন সিটো স্টেজ 2 পর্যন্ত, স্টেজ 2A পর্যন্ত ক্যান্সার, আর কি জ্বরের মুখের ক্যান্সার, জ্বরের মুখের ক্যান্সার খুব সুন্দর লেজারে কারেকশন হয়। আমরা এগুলো করছি। আরও কতগুলো প্লাস্টিক সার্জারি যেগুলো লাগে আর কি, জাস্ট ওগুলো আমরা আমাদের এই সেন্টারে প্রতিনিয়তই হচ্ছে। হ্যাঁ, তো প্রোস্টেট তো আমরা অহরহ করছি। প্রোস্টেটের সুবিধা হলো একটাই, কোনো ব্লিডিং হচ্ছে না, 1 ফোঁটা ব্লিডিং নাই। পেশেন্টকে 1 দিন থাকতে হয় হাসপাতালে, অথবা আসলো একদিন, সকালে আসলো বিকেলে স্পাইনাল দিয়ে করতে হতো, স্পাইনাল অ্যাকশনটা চললো, বাসায় চলে গেলেন উনি। তো এই জন্য মানে এত ভালো একটা সিস্টেম, মানে আমার ধারণা যেগুলো লেজারে করা যায় লেজারে করাই উচিত যেসব জিনিস। যেমন আমরা ভাস্কুলার সার্জারি, আমাদের একজন ভালো ভাস্কুলার সার্জন আসেন, এসে লেজার দিয়ে উনি করে যান। যেমন ব্লাড ভেসেল ব্লক হয়ে গেল, তারপরে উনি লেজার দিয়ে রিক্যানালাইজেশন করে যান। ভেরিকোজ ভেইন উনি করে যান, উনি আসে করে যান, সাথে আমি থাকতে হয়। আর 2 দিন পরে কার্ডিয়াক সার্জনরা, মানে কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট করোনারি রিক্যানালাইজেশন করবেন। আমরা ওই অ্যারেঞ্জমেন্টও ইনশাল্লাহ করতেছি, আমরা খুব অল্প সময় করতেছি করোনারি রিক্যানালাইজেশন। আর ওপেন হার্ট সার্জারি লাগবে না, এটা ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ। ভবিষ্যৎ বেশি দিন না, 5-6 মাস আশা করতেছি ইনশাল্লাহ আমরা খুব অতি সহজেই শুরু করব। তো এই জন্য আমাদের জাতির জন্য আশা যে আমরা অতি অল্প খরচে, যেটা ইউরোপে গেলে 50 লাখ টাকা 60 লাখ টাকা লাগবে, ওটা হয়তো 50-60 হাজার টাকার মধ্যে নিয়ে আসবো। আর আরেকটা সবচেয়ে ভালো খবর মহিলাদের জন্য, যেটা যে সার্ভিসাইটিস, সার্ভাইকাল, জ্বরে মুখে ঘা হয়েছে, বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, একসময় বিরক্ত হয়ে জ্বরটা ফেলে দিল, আর ফেলতে হবে না এটাকে। হ্যাঁ, তো এটাকে লেজার দিয়ে সুন্দর এটাকে করে নিয়ে আসা গেল, মানে এই ভেপোরাইজ করে বের করে নিয়ে আসা গেল। তো তার একটা অঙ্গহানি হলো না, নর্মাল জীবন যাপন করতে পারলেন।
তো এই ক্ষেত্রে আমাদের যে ইনস্টিটিউট অফ লেজার সার্জন হসপিটাল অনেক দূর অ্যাডভান্স হচ্ছে। এই জাতির জন্য আমরা অনেক কিছু করতেছি, আমার মনে হয় আমরা আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সাকসেস রেটটা আপনারা কোথায় বেশি পাচ্ছেন? হাঁটু কোমরের হাঁটুতে আমরা লেজার করছি, হাঁটুতে যারা মাইক্রোফ্র্যাকচার যেটা করতেছি। সাকসেস রেট আসলে সব কিছুতেই সাকসেস রেট একটা ফেলিওর রেট থাকে এবং সাকসেস রেট থাকে। তো লেজারের ক্ষেত্রে এমন ফেলিওর রেট আছে 85 to 85% সাকসেস রেট, 85 to 90% সাকসেস রেট, আর 10 to 15% ফেলিওর রেট থাকে। কিন্তু ফেলিওরটা কিন্তু ফেলিওর না, 3 মাসে ইমপ্রুভ করলো না, সেকেন্ড সেটিং আবার লেজার করে দিলাম 100%। তার মানে এটা পরবর্তীতে আবার করা যাচ্ছে, কারণ এটা নিডলে যাচ্ছে আমরা, হয়তো পিন পয়েন্ট হচ্ছে না। হ্যাঁ, পিন পয়েন্ট হচ্ছে না, অনেক বড় ডিস্ক প্রলাপস। আমরা একটা হিসাব করে বের করে আনলাম ডিস্কটাকে, তো দেখা গেলো যদি আমরা টোটাল ডিস্কটা একসাথে বের করতে যাই, উপর থেকে উপরে হাতটা নেমে এসে আর্থোডেসিস নামে একটা জিনিস হতে পারে। তো টোটাল ডিস্কটা একবারে কারেকশন হলো না, তো দ্বিতীয় সেটিং আবার নিয়ে আসলাম, তো আর কাটাছাড়া করা লাগলো না। তো সাকসেস রেট আসলে আমাদের বলতে হবে 100%, কারণ 2 সেটিংয়ে, এক সেটিংয়ে 100% আমরা বলতে পারছি না। এরকম কারো কারো ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো। প্রোস্টেট তো একবারে 100%, সার্ভাইকেলেশন 100%, ভাস্কুলার সমস্যাগুলো মানে রক্তের নালীর সমস্যাগুলো একবারে 100% করছেন। তো আসলে খুব ভেরি ইন্টারেস্টিং জিনিসগুলো। আসলে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? 30 সেকেন্ডে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের বলার আছে, কারণ দর্শকদের এখন যে জিনিসগুলো উচিত, আগেই আপনার ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আমার যে এই সমস্যাটা, এটা কি লেজার সার্জারি দিয়ে সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমাকে ওখানে রেফার করেন। তার কারণ হলো যদি হয়, কারণ সব কিছু লেজারে হবে না। তো যে জিনিসগুলো লেজারে হয় রিস্ক ফ্রি, ইনফেকশন হওয়ারও চান্স নাই, পঙ্গু হওয়ারও কোনো সুযোগ নাই। তো এই জন্য মানে মেরুদণ্ডের হোক, যেমন ভাঙ্গা হাড্ডি অনেক দিন জোড়া হচ্ছে না, হাড্ডির 2 মাথায় লেজার দিয়ে ইউনিয়ন করে দিলে জোড়া হয়ে গেল। তো এমন প্রচুর পেশেন্ট আছে। তো যেন ডাক্তার সাহেবরা জানেন যে কোনটা লেজারে হয়, কোনটা লেজারে হয় না। আমার কাছে লেজার নাই বলে আমি বলবো যে লেজারে হয় না, এটা তো বলা ঠিক হবে না। তো এই জন্য আগে যেতে হবে, গিয়ে বলতে হবে যে যেমন মহিলাদের জ্বরে মুখে ঘা হলো, হ্যাঁ, তো বারবার হচ্ছে, সমস্যা হচ্ছে, উনি গাইনোকোলজিস্টকে বললেই পারে যে আমার এটা লেজার করে দেন। আমাদের সেন্টার ওপেন, সবার জন্য ওপেন, উনি এসে ওনার পেশেন্টের লেজার করে নিতে পারেন। তো এই জন্য আমাদের ইনস্টিটিউটটা সবার জন্য ওপেন। আমি ডাক্তার সাহেবদের জন্য বলবো, রোগীদের জন্য বলবো যে আপনি আপনার ডাক্তার সাহেবকে বলেন, অথবা আপনার ডাক্তার আপনি নিজেও করতে পারেন যে আমার পেশেন্ট নিয়ে আসতেছি, আমাকে একটু সুযোগ দেন। তো সবার জন্য ওপেন, এবং সবাইকে আমি ইনভাইট করছি আপনারা এসে এটা করে যান, কারণ বই পুস্তকে জিনিসটা আছে, আমরা প্র্যাকটিস করতে পারি। আমাদের ইনস্টিটিউট সবার জন্য ওপেন, ওনারা আসলেন, এসে করে গেলেন। ধন্যবাদ, জাতির জন্য অনেক উপকার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, শীতে, আসলে শীতে অনেক ধরনের রোগ হয়, বাত ব্যথা নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, ঘাড়ে বাত হতে পারে, কোমরে হতে পারে, হাঁটুতে হতে পারে, যে বাতই হোক না কেন আমরা চাইব মডার্ন চিকিৎসা, এবং সেটা স্বল্প খরচে হতে হবে। প্রিয় দর্শক, এখানে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, আপনার ওজন কিন্তু সীমিত রাখতে হবে, এবং আপনার শোয়ার পরিবেশটা কিন্তু শক্ত বিছানায় শুতে হবে। আর মাথায় রাখতে হবে আমাদেরকে নিয়মিত হাঁটা চলাফেরা, ধূমপান অবশ্যই পরিহার করতে হবে, এবং খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, শীতের যে ভেজিটেবলসগুলো ওঠে, এগুলো আর রাখতেই হবে। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।